দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন বই প্রকাশে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে বই প্রকাশ অনুষ্ঠানে আমরা নতুন বই নিয়ে আলাপ করি এবং আজকে আমরা এমন একটি বই নিয়ে আলাপ করব যেই বইটিতে বাংলাদেশের জন্মের ইতিহাসকে একটু ভিন্নভাবে দেখা হয়েছে এবং যিনি দেখেছেন তিনি প্রখ্যাত ইতিহাসবিদ শুভ বসু। শুভ বসু সহযোগী অধ্যাপক হিসাবে আছেন ইতিহাস বিভাগ, ম্যাকগিল ইউনিভার্সিটি, যেটি কানাডায় অবস্থিত, এবং এই বইটির নাম হচ্ছে ইন্টিমেশন অফ রেভলিউশন, গ্লোবাল সিক্সটিজ অ্যান্ড দ্য মেকিং অফ বাংলাদেশ, যে বইটি এই বছরই বেরিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। তো শুভ বসু দাদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি একজন ইতিহাসবিদ হিসাবে আরো অনেক বিষয় ছিল যেগুলো নিয়ে আসলে কাজ করা যেত এবং ইতিহাসের নানাবিধ অলিগলি এবং নানাবিধ অনেক বড় বড় ঘটনা রয়েছে। তো সেই সমস্ত কিছু আমি বলবো যে আপনার বইয়ের যেটি মূল সুর, 60-এর দশকের আন্দোলন, বিপ্লব এবং যে আমি বলবো ঔপনিবেশিক শক্তি থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার ইতিহাসের দিক চিহ্ন আপনি খুঁজে পেলেন বাংলাদেশে। প্রথমে আমরা জানতে চাইবো এই অনুপ্রেরণার জায়গাটি কোথা থেকে পেলেন আপনি? বাংলাদেশের সঙ্গে আমার পরিচয় ছোটবেলা থেকেই। আমার মনে আছে যে 1971 সালে আমার তখন বয়স 9 বছর এবং তখন বাংলাদেশের 26শে মার্চ আমার বাবা খবরের কাগজ পড়ছিলেন, বললেন যে বাংলাদেশে ঢাকায় ট্যাঙ্ক নেমেছে এবং সাংঘাতিক হত্যাকাণ্ড চলছে। তারপরে আমরা তখন শান্তিনিকেতনে থাকতাম। শান্তিনিকেতনে একটা বিপুল আন্দোলনের ঢেউ এসে পড়লো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা সিংহসদন শান্তিনিকেতনের যে মূল গৌপ্রাঙ্গণ তার সামনে বাজিয়ে শোনানো হলো এবং তারপরে পূর্ব বাংলা থেকে, বাংলাদেশ থেকে নানা ধরনের মুক্তিযোদ্ধা এলেন, তারা বক্তৃতা করলেন। তো সেগুলো শৈশবের স্মৃতিতে গাঁথা হয়েছিল। আর আমার মার নিজের বাড়ি ছিল দিনাজপুর শহরে, ফলে দিনাজপুর শহর সম্পর্কেও নানা ধরনের কথা শুনেছিলাম। দিনাজপুরের আশেপাশে আত্রেই নদী এবং সেখানে অবস্থিত কান্তজির মন্দির ইত্যাদি, ফলে বাংলাদেশের সঙ্গে একটা গভীর যোগাযোগ ছোটবেলা থেকে ছিল। পরবর্তীকালে বড় হয়ে আমি যখন কেমব্রিজে কাজ শুরু করি তখন আমি শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে কাজ করেছিলাম এবং মূলত অবিভক্ত বাংলার শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে কাজ করেছিলাম। তারপরে নানা বিশ্বের নানা ইতিহাসের বিষয় নিয়ে কাজ করেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে ছিল যে বাংলাদেশের ওপর আমি কাজ করব এবং আমি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশ এবং পাকিস্তানের ওপর একটা পাঠ্য সূচিও সূচনা করেছি। তো সেই সূত্র থেকেই বাংলাদেশের 60-এর দশকের ঘটনাবলীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো এবং 60-এর দশক নিয়ে এবং 60-এর দশকের বিপ্লবী এবং প্রতি বিপ্লবী নানা ধরনের ঘটনা বিন্যাসের ওপর ভিত্তি করে বিশ্বের নানা প্রান্ত নিয়ে লেখা হয়েছে। পাকিস্তানের ওপর লিখেছেন তারিক আলী সাহেব, এবং কিন্তু বাংলাদেশের 60-এর দশকের ওপর ইংরেজি ভাষায় কোনো বই নেই এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো বই প্রকাশিত হয়নি। এবং অন্যদিকে বাংলাদেশের ইতিহাস নিয়ে নানা ধরনের কৌতূহল রয়েছে বিশ্বে এবং অন্য একটা ধারণাও রয়েছে যে বাংলাদেশ হলো প্রথম উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের মৃত্যুর সময়। সেটার কারণ হিসেবে ফয়সাল দেবজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলেছেন যে বাংলাদেশ অনেকটা বসনিয়ার মতো, যে বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে, ভারত সরকার সেখানে হস্তক্ষেপ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং এটা হচ্ছে একটা মানবিক দিক থেকে একটা মুক্তির জন্য প্রয়াস। কিন্তু বাংলাদেশের যে দীর্ঘ ইতিহাস রয়েছে, মুক্তি সংগ্রামের ইতিহাস রয়েছে এবং 60-এর দশকের মধ্যে দিয়ে ধীরে ধীরে বিবর্তন হয়েছে বাংলাদেশের আন্দোলন, সেগুলি নিয়ে কোনো ইতিহাস
ইংরেজিতে না থাকার ফলেই হয়তো ফয়সাল দেবজি সাহেব এরকম মন্তব্য করেছেন। তো সেইটার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো বাংলাদেশের উপর আমার বই লেখা একটা প্রয়োজন রয়েছে। অনেক আসলে এই কাজটি তো খুব সহজ কাজ নয়, যদিও আমরা জানি যে বদরুদ্দিন উমরের বই রয়েছে, ইমার্জেন্স অফ বাংলাদেশ, 2 খণ্ডে রয়েছে, কিন্তু আসলে সেই সেই কাজকে আসলে খুব প্রতুল কাজ বলা যাবে না, অপ্রতুল, মানে আরো অনেক বেশি কাজ হওয়া দরকার। এবং এই সময়ে বসে আবারও যদি আমি বলি রেট্রোস্পেকটিভ, পিছন ফিরে তাকানো, সেটার আরেক ধরনের দৃষ্টিভঙ্গি আসলে তৈরি হয়। যেমন আপনি এই বইটিতে যেই জায়গাটি দেখেছেন যে গ্র্যান্ড ন্যারেটিভ, যেটা ইন্ডো পাক ওয়ার 71 বলা হয় যে ভারত পাকিস্তানের যুদ্ধ, কিন্তু 60-এর দশকের একটি বৈশ্বিক পরিবর্তনের ভেতর দিয়ে বাংলাদেশের জন্মগ্রহণ, আপনি একটা ভিন্ন ধরনের বয়ান এখানে হাজির করার চেষ্টা করেছেন। তা আমি জানতে চাইবো যে আপনার এই বইটি যখন আপনি শুরু করলেন কাজ, সেই সময় আপনার বাধা, প্রতিবন্ধকতা এবং সহযোগিতা, আপনি বাংলাদেশেও এসেছিলেন এই বইয়ের কাজে, তো এই প্রস্তুতি কালটা নিয়ে যদি একটু বলতেন। বাংলাদেশের বইটার কাজের আমি সূচনা করেছিলাম 2016 সাল থেকে। 2016 সালে আমি বাংলাদেশে গেছি এবং বাংলাদেশে প্রথমে কিছু তথ্য সংগ্রহ করেছি। তারপরে আবার 2018 সালে আবার বাংলাদেশে গেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি। এবং সেই তথ্য সংগ্রহের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছিল যে আমার বাংলাদেশের বিষয়টি 60-এর দশকের যে পরিবর্তন, এমনকি 50-এর দশকের যে পরিবর্তন, সেটাকে যদি আমাকে সঠিক পরিপ্রেক্ষিতে উপস্থাপিত করতে হয়, তাহলে পরে বিশ্বের 60-এর দশকের রূপান্তরের বিষয়টিকে নিয়ে আসতে হবে এবং সেখানে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম, প্যালেস্তাইনের মুক্তি সংগ্রাম এবং ভিয়েতনামের যুদ্ধ এবং কঙ্গোর প্যাট্রিস লুলুম্বার মৃত্যু, এগুলি সবই বাংলাদেশের মুক্তি সংগ্রামের ওপর ছায়া ফেলেছে। তো সেইগুলি দেখতে গিয়ে আমি 1920 সালে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাংলাদেশে যাই এবং সেই সময় প্রকৃতপক্ষে আমার বইটা সম্ভব হতো না যদি না আমার বন্ধু এবং তরুণ শহীদ আজিজুল ইসলাম রাসেলের সহযোগিতা পেতাম। তিনি আমাকে সমগ্রভাবে রাষ্ট্রীয় অভিলেখাগার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে তথ্যসূত্র রয়েছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করেন এবং তারপরে আমি সেখান থেকে তথ্য উপাত্ত জোগাড় করে নিই। বাংলাদেশের ইতিহাস লেখার একটা বড় সমস্যা হচ্ছে যে সেই সময়কার কোনো ধরনের তথ্য রাষ্ট্রীয় অভিলেখাগারে নেই, মানে ন্যাশনাল আর্কাইভসে নেই। তার কারণ হচ্ছে যে ন্যাশনাল আর্কাইভসের, যেমন 1954 সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1954 সালের নির্বাচন নিয়ে যা ন্যাশনাল আর্কাইভসে কোনো ধরনের তথ্য নেই। কেন নেই সেটা বলা কঠিন, কিন্তু কোনো তথ্য নেই। 1966 যে 6 দফা আন্দোলন, তাই নিয়েও ন্যাশনাল আর্কাইভসে কোনো তথ্য নেই। এটা হতে পারে যে পাকিস্তানিরা সেই তথ্য রেখে যাননি, বা হতে পারে সেই তথ্য নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অথবা সেই তথ্য ইসলামাবাদে বা লাহোরে যে ওদের যে জাতীয় আর্কাইভস রয়েছে সেখানে রয়েছে, কিন্তু বাংলাদেশে সেই তথ্য নেই। ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সংবাদপত্রে, বাংলা একাডেমিতে মধ্যে কিছু তথ্যের অনুসন্ধান করে এবং নানা ধরনের জীবনীর অনুসন্ধান করে, কিছু দুষ্প্রাপ্য জীবনীর অনুসন্ধান করে এবং পরবর্তীকালে যেটা সবচেয়ে বেশি তথ্য রয়েছে সেটা হচ্ছে ব্রিটেন এবং আমেরিকার যে গুপ্তচর সংস্থা এবং ব্রিটেনের যে দূতাবাসের যে সংস্থা, সেইখানকার যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং তার মধ্যে থেকে অনেক বেশি তথ্য পেয়েছি।
এটা আসলে ইতিহাস চর্চায় আসলে এটা একটা খুবই বড় ধরনের ব্যাপার। বেশ কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে, গোলাম মুর্শিদের এক বক্তৃতায় আমি শুনছিলাম যে তিনিও বলছিলেন যে এই মানে ভারতীয় উপমহাদেশে মানে ইতিহাস চর্চা করতে গেলে যারা করেন তারা নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হন, এবং তার মধ্যে সবচেয়ে বড় সেটি হলো আপনি যেটা বলছিলেন যে দলিল দস্তাবেজের বড় অভাব, এবং সেটা সংরক্ষিত হয় না, হয় পোকায় কেটে ফেলে, আর না হলে অন্য কোনো ধরনের আসলে দুর্ঘটনা ঘটে যেগুলো আসলে পাওয়া যায় না। তো এই এই একজন ইতিহাসবিদ হিসাবে বাংলায় বা ভারত উপমহাদেশে ইতিহাস চর্চা, এবং আমি যদি বলি যে আপনি এমন এক দেশে অবস্থান করছেন এবং ম্যাকগিল ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন, তো এই দুই দেশের ইতিহাস চর্চার যে আমি বলবো ফারাক, সেটা যদি একটু আমাদের জানাতেন। মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা বা ব্রিটেনে তাদের তো নিজস্ব বিরাট ন্যাশনাল আর্কাইভস রয়েছে, তাদের নিজস্ব তথ্যগুলো সরবরাহ করার জন্য নানা ধরনের সহযোগী সংস্থা রয়েছে। প্রকৃতপক্ষে এখানে প্রত্যেকটি কাউন্টি বা জেলার নিজস্ব তথ্য ভান্ডার রয়েছে, তারপরে প্রতিটি প্রদেশের নিজস্ব তথ্য ভান্ডার রয়েছে, এবং সেই সঙ্গে জাতীয় আর্কাইভস রয়েছে, এবং শুধু জাতীয় অভিলেখাগার নয়, জাতীয় গ্রন্থাগার রয়েছে। ফলে এখানে তথ্য পাওয়া অনেক বেশি সোজা, যদিও কিভাবে তথ্যকে ব্যবহার করা হয়, কি ধরনের প্রশ্ন নিয়ে তথ্যকে আবিষ্কার করা হয়, তথ্যকে ব্যাখ্যা করা যায়, তাই নিয়ে নানা ধরনের বাদানুবাদ হতে পারে। কিন্তু তথ্য নেই, এই দলিল দস্তাবেজ নেই, সরকারি নথি নেই, এই ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় না। আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে, বিশেষত উত্তর ঔপনিবেশিক কালের অনেক তথ্য রয়েছে, এবং সেই তথ্য খুব যে অপ্রতুল তাও নয়, কিন্তু যদিও সেই তথ্য মূলত উপনিবেশের শাসকদের নিজেদের দৃষ্টিকোণ থেকে লেখা, কিন্তু উত্তর ঔপনিবেশিক কালে ঘটনাগুলি ঘটেছে, সেগুলোর কোনো তথ্য রাখা হয়নি, কোনো চিহ্ন রাখা হয়নি। এইটা হয়তো তারা সত্যি সত্যি রাখতে চাননি বলে তারা রাখেননি, কিন্তু পুলিশের অর্ডার যেরকম গেছে বা সরকারি মিনিস্ট্রিয়াল অর্ডার গেছে ইত্যাদি, সেইগুলো তো একমাত্র লেজিসলেটিভ প্রসিডিংস রয়েছে, এছাড়া আর কোনো সরকারি তথ্য সেইভাবে নেই। এটার একটা অদ্ভুত তথ্যগত শূন্যতা। অন্যদিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে এইখানে অন্যের, আপনি প্রতীচ্যের দেশগুলোর কথা বললেন, সেটা হচ্ছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে গুপ্তচর সংস্থা রয়েছে, যে রাষ্ট্রদূতদের যে বিভিন্ন যে কূটনৈতিক পাঠানো হয় সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে সেই তথ্যগুলো আমরা পেতে পারি, এবং সেই তথ্য আমি সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমার বইয়ে। কারণ হচ্ছে যে সেই তথ্যের ভিত্তিতেই বইটার মধ্যেকার যে তথ্যের ভিত্তি, সেটা মূলত সিআইএ যে বিভিন্ন ধরনের দলিল ইত্যাদি সিআইএ অনলাইন আর্কাইভস রয়েছে, সেখান থেকেই সংগ্রহ করে নেওয়া যায়। ব্রিটেনের যে বিভিন্ন তথ্য সেগুলো রয়েছে, সেইগুলো থেকেই এখন আমাদের দেশের ইতিহাসগুলো লেখা হচ্ছে। আপনি কিছুদিন আগে একটি লেখা লিখেছেন, সেটা হচ্ছে যে বৈশ্বিক ষাট ও বাংলাদেশের অভ্যুদয়। এই লেখাটির ভেতরে যে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে জন্ম হয়েছে, এবং এই প্রসঙ্গে আপনি আসলে আমি বইটিও একটু উল্টে দেখেছি বা পড়েছি, কিছু কিছু জায়গা দেখলাম যে একটি সারবত্তা এই লেখাটির ভিতর রয়েছে, এবং সেই জায়গা থেকে যদি বলি যে আপনি খুব সংক্ষেপে এবং খুব চমৎকার ভাবে লিখেছেন যে পূর্ব পাকিস্তান থাকার আমলে, সে আমলে যে বুনিয়াদী গণতন্ত্রের নামে যে ধরনের আসলে প্রশাসনিক এক ধরনের রাষ্ট্রে পরিণত করা হয়েছিল পূর্ব পাকিস্তানকে, সেখান থেকে যে এক ধরনের স্বাধীনতার চেতনা এখানে দানা বেঁধে উঠতে থাকে, এবং যেভাবে আসলে বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক শক্তি থেকে মুক্তি পেতে চাচ্ছিল সেই সময়টায় চলচ্চিত্র একটি বড় ভূমিকা পালন করেছে এবং মধ্যবিত্তের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে চলচ্চিত্র নিয়ে কাজ করি, এবং সেখানে এই লেখাটিতে আপনি বলেছেন যে এই জহির রায়হানের প্রসঙ্গ এসছে, যে জহির রায়হানের বেহুলা নিয়ে আসে বাণিজ্যিক সাফল্য,
লোকগাথা থেকে জহির রায়হানের হাত ধরে ছায়াছবি হয়ে ওঠে পূর্ব বাংলার মধ্যবিত্ত জীবনের প্রতীক। এই যে এবং সাহিত্যের কথাও এসছে, সৈয়দ ওয়ালিউল্লাহর কথা এসছে এবং শহীদুল্লাহ কায়সারের গল্পের কথা বলেছেন। অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয়, সাহিত্য এবং চলচ্চিত্র আসলে সেই পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হচ্ছিল সে 60-এর দশকে মুক্তিকামী মানুষের মনোভঙ্গিকে তুলে ধরার জন্য। এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, 60-এর দশকে এই ঘটনা তো অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করেছিল। তার কারণ হচ্ছে বাংলাদেশে তখন নতুন ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়েছিল সাহিত্যে, শিল্পে এবং এমনকি ছায়াছবি নির্মাণে এবং চলচ্চিত্রে, ছায়াছবি নির্মাণে এবং অঙ্কন শিল্পেও, এবং সেটা একটা সামগ্রিক রূপান্তর বলা যায়। এবং সেই সামগ্রিক রূপান্তরটার মধ্যে দিয়েই বাংলাদেশের যে অভ্যুদয়, সেই অভ্যুদয় ঘটে এবং সেইটার একটা ছায়াছবির দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1944 সালে আমরা 1948 সাল থেকেই আমরা জানি যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল এবং ভাষা আন্দোলনের পরবর্তীকালে মুনির চৌধুরী কবর বলে একটি নাটক লেখেন। সেই নাটকের মধ্যে দিয়েও একটা গভীর পরিবর্তন হয়। সেই নাটকের মধ্যেও বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের সেটা সূচনা হয়। এছাড়াও হাসান হাফিজুর রহমান 21 বলে একটি কবিতা সংকলন তৈরি করেন এবং সেই কবিতা সংকলনের গভীর একটা প্রভাব বাংলাদেশের ইয়েতে পড়ে এবং নানা ধরনের নাটক এবং নানা ধরনের গান এবং নানা ধরনের মাধ্যম নিয়ে, সাংস্কৃতিক মাধ্যম নিয়ে চর্চা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্চা চলচ্চিত্রের ক্ষেত্রে হয়। চলচ্চিত্র সেই সময় বাংলাদেশে হতো এবং বাংলাদেশের একটা নানা ধরনের আপনার উর্দু ভাষায় ছায়াছবি বাংলাদেশে সেই সময় প্রকাশিত হতো। বাংলাদেশের প্রথম যে ছায়াছবিটা মানে একটা তথ্যচিত্র তৈরি করা হয় সেটা কায়দে আজম জিন্না যখন পূর্ব পাকিস্তানে আসেন তখন নাজির আহমেদ পূর্ব পাকিস্তানে 10 দিন বলে একটি তথ্যচিত্র তৈরি করেন। সেইটি বোধহয় বাংলাদেশে নির্মিত তথ্যচিত্রের মধ্যে প্রথম এবং সেটা উর্দুতে হামরহি বলে উর্দুতেও তার একটা সংস্করণ থাকে। এবং তারপরে নাজির আহমেদ সাহেব বিবিসিতে লন্ডনে চাকরি করেন এবং তিনি সেই সময় মুভিটোন ফিল্ম স্টুডিওতে নানাভাবে যেতেন এবং নুরুল আমিন সাহেব যখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন নুরুল আমিন সাহেব নাজির আহমেদকে পূর্ব পাকিস্তানে 1953 সালে 3 লক্ষ টাকার একটা অনুদান দেন পূর্ব পাকিস্তানে একটা ফিল্ম স্টুডিও তৈরি করতে। এগুলো আপনার নিশ্চয়ই জানা, কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন তখন করলেন। এবং সেইখানে সালামাত বলে নাজির আহমেদ সাহেব একটি ঢাকার যে ভবিষ্যৎ এবং সেটা একটি রাজমিস্ত্রির চোখ দিয়ে দেখে সেই ছবি তৈরি করেন এবং সেই ছবিটি 1957 সালে প্রকাশিত হয় এবং তারপর থেকে বাংলাদেশে ধীরে ধীরে নানা ধরনের ছবি তৈরি হয়। মুখ ও মুখোশ বলে একটি ছবি তৈরি হয় এবং পরে যেটা মূলত ডাকাত বলে একটি নাটকের ওপর ভিত্তি করে, এটা আব্দুল জব্বার খান সাহেবের লেখা। এবং 1954 সালে জব্বার খান যিনি প্রকৌশলী ছিলেন তিনি মোহাম্মদ মোদাব্বের এবং একজন সাংবাদিক এবং লেখক এবং মুহিউদ্দিনের সঙ্গে তারা এই মুখ ও মুখোশ এটা তৈরি করেন এবং এটা প্রথমে তারা অনেকেই কলকাতায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কিন্তু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন, তার কারণ জাতপাত, ছোঁয়া না ছোঁয়া ইত্যাদির বিষয় নিয়ে, এবং তখনকার দিনে একটা মুসলিমদের প্রতি বিদ্বেষ ছিল সেইখান থেকে। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের যে ছায়াছবির জগৎ সেইটা
সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উর্দুতে একটি ছবি, এবং উর্দুতে সেই ছবিটির নাম হচ্ছে আপনার জাগো হুয়া সাবেরা। জাগো হুয়া সাবেরা, জি। জাগো হুয়া সাবেরা, এই যে কাদার তার ইয়ে ছিলেন, এবং ফায়েজ আহমেদ ফায়েজকে দিয়ে তিনি ইয়ে লিখিয়েছিলেন, নাট্যলিপি লিখেছিলেন, জি। এবং কিন্তু সেটা মূলত আসলে গল্পটা মূলত মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি থেকে করা হয়েছিল, এবং এটা মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইয়ে পেয়েছিল, আপনার পুরস্কার পেয়েছিল, এবং তার ফলশ্রুতিতে ধীরে ধীরে বাংলাদেশের জীবন নিয়ে, গ্রামের জীবন নিয়ে ছবি আসা তৈরি হয়। এবং তখন জোয়ার এলো বলে জব্বার খানের একটা ছবি তৈরি হয়, যেখানে গ্রামের জীবন এবং গ্রামীণ যে মুসলমান কৃষকদের জীবন সেটি নিয়ে তারা ছবি করেন। এবং তারপরে সালাউদ্দিন সাহেব বাংলা ভাষায় একটা অদ্ভুত ছবি তৈরি করলেন, রূপবান, এবং সেই রূপবান ছবিটি সাংঘাতিক বাণিজ্যিক সফলতা পাওয়ার ফলে, এবং যাতে অনেকটা বলা যায় যে বাংলার যে যাত্রার চিন্তা ভাবনা সেই ছবিতে অনেকখানি প্রভাব ফেলেছে। এবং তারপরে জাহির রায়হান ছবি তৈরি করলেন বেহুলা, এবং বেহুলাকে ছবিটা সফল হলো, এবং সেই সময় কলকাতা থেকে ঢাকায় আসেন রাজাক, এবং রাজাক তখন ধীরে ধীরে বাংলা ছবির নায়ক হয়ে ওঠেন। এবং সেই সময় কলকাতার ছবিরও বাংলাদেশে বিরাট ইয়ে ছিল। এবং 1966 সালে যখন সত্যজিৎ রায়ের মহানগর ঢাকায় দেখানো হয়, তখন ঢাকায় তার ইয়ের জন্য, মানে তার টিকিট কাটার জন্য রীতিমতো মারপিট হয়ে গিয়েছিল, এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কিন্তু জাহির রায়হানের 1970 সালের ছবি জীবন থেকে নেওয়া, এটি আইয়ুব খানের যে সামরিক গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল ছবিটি, উপর ভিত্তি করে আইয়ুব খানের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের যে ছবি সেটা নিয়ে আসা হয়েছিল। ফলে আমরা দেখতে পাই যে এই ধরনের নানা ধরনের মাত্রায়, বিভিন্ন ধরনের শিল্প মাত্রার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে পরিবর্তন হয়েছে, এবং ছায়াছবি সেখানে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। এবং তার মধ্যে দিয়েই ঢাকাতে বাংলা ছায়াছবির একটা যে নিজস্ব জগৎ সেটা প্রকাশিত হয়েছে। এটা আরেকটা ছবির কথা না বললি না, সেটা হচ্ছে খান আতাউর রহমানের সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। এবং সেখানে যে বাংলার শেষ নবাবের যে মানে স্বাধীনতা অস্তগামী, এবং পাকিস্তানিদের হাতে সেই অস্তগামী তার যে রূপক তিনি তৈরি করেছিলেন, সেটাও কিন্তু অসাধারণ একটি ছবি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করে আমরা বিদায় নেব। সেটি হলো যে আপনি এই বাংলাদেশ নিয়ে একটি কাজ করেছেন, এবং সেটি ইংরেজিতে। বাংলায় কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? বাংলায় কাজ করতে পারি। আমার এখানে তো একটা পেশাদারি ব্যাপারও রয়েছে। এখানে যেহেতু আমি কাজটা কানাডায় বসে করি, সেখানে ইংরেজিতে কাজ করলে পরে অন্তত আমার সহকর্মীদের মধ্যে এবং কানাডার জগতের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে একটা স্বীকৃতি পায়। ফলে পেশাদারি স্বীকৃতির জন্য আমাকে ইংরেজিতে কাজ করতেই হয়। আমি বাংলায় বই লিখছি, এবং এই বইটাও হয়তো বাংলায় অনুবাদ করব। আর আমি একটা মুক্তিযুদ্ধের দৈনন্দিন জীবনের ইতিহাস লিখছি, সেটাও প্রথমে ইংরেজিতে বের হবে, তারপরে বাংলায় বের হবে। কাজেই বাংলায় লেখার আমার একটা আগ্রহ রয়েছে। আমি আমার মুখ বইয়ে ফেসবুকে বাংলায় লিখে থাকি, তারপরে সেগুলোকেই সংকলিত করে একটা গ্রন্থ প্রকাশের একটা আগ্রহ রয়েছে, এবং সেই সঙ্গে এই বইগুলোর বাংলায় অনুবাদ করার একটা আগ্রহ রয়েছে, এবং সেটা ধীরে ধীরে সেগুলো বাস্তবায়িত হবে। শুভ বসু দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা রাখি যে আপনার এই ইতিহাসকে নির্ভর করে যে আপনার অভিযাত্রা সেটা সফল হোক, এবং আপনার কাছ থেকে আরো অনেক বেশি গবেষণাধর্মী কাজ তো পাবই। আপনার ফেসবুকের কথা বলছিলেন, সেখানে স্মৃতিচারণমূলক লেখাগুলো আমরা পড়ি, এবং সত্যিকার অর্থে যে আমরা অনেক কিছু
স্মৃতি রোমন্থন করি এবং জানতে পারি, এমনকি অনেক বিষয় আসলে উঠে আসছে বা উঠে আসে আপনার লেখার মধ্য দিয়ে। তো এই অভিযাত্রা অব্যাহত থাক, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দর্শক, সংবাদ প্রকাশের এটাই ছিল এবারের আয়োজন বই প্রকাশে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন সেই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।